আমাদের আজকের গল্প বিয়ের ফুল। কলমে ছবি ব্যানার্জি। রাত 11:30টায় নৈরিতের মোবাইলে প্রত্যাশিত ফোনের রিংটোনটা বেজেই উঠল। ও প্রান্ত থেকে একটা সুন্দর মিষ্টি গলা ভেসে এলো। হ্যালো, আমি কি নৈরিত সান্যালের সঙ্গে কথা বলছি? নৈরিত বলল, বলছি। নমস্কার, আমি পৌলমী মুখার্জি বলছি। বলুন ম্যাডাম, আমি আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আশ্চর্য ব্যাপার, আপনি জানতেন আমি আপনাকে ফোন করব? আপনি কি অধ্যাপনার সঙ্গে জ্যোতিষচর্চাও করেন নাকি? না ম্যাডাম, আপনার এই বিয়েতে অনিচ্ছা জানার জন্য জ্যোতিষবিদ্যার দরকার লাগে না। আসলে এই সম্বন্ধটা কিভাবে কাটানো যায় সেটা আমিও ভাবছিলাম। পৌলমী বলল, তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি? এটা তো আমার পক্ষে ভীষণই ইনসাল্টিং ব্যাপার। আমাকে এ পর্যন্ত কেউ অপছন্দ করেনি, বরং আমি দুটো ছেলেকে দেখার পর বাতিল করেছিলাম। নৈরিত বলল, কাউকে বাতিল করার কি একমাত্র আপনারই একচেটিয়া অধিকার আছে বলে আপনি বিশ্বাস করেন? না, আমি শুধু জানতে চাইছি কি কারণে আপনি আমাকে অপছন্দ করলেন। আরে না না, আপনি ভুল বুঝছেন। আসলে গত পরশু আপনি যখন একটা হালকা হলুদ রঙের ঢাকাই শাড়ি পরে খুব সামান্য একটু সেজেগুজে আমাদের সামনে এসে বসলেন, তখন আমার বাবা মা, আমার বিশ্ব নিন্দুকে দ্বীপ ভাই রঞ্জন দা, মানে আমার জামাইবাবু আপনাকে দেখে প্রায় বাকরহিত হওয়ার মতো অবস্থা। বাবা তো মুখের সামনেই বলে ফেললেন, বাহ, এ তো ডানাকাটা পরি। আপনি কি জানেন আমাদের দেশে অসাধারণ রূপবতী মেয়েদের এক কথায় বলে ডানাকাটা পরি। আমার মা বলল, এ মেয়ে তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। পৌলমী বলল, আমি ডানাকাটা পরি কিনা জানি না, তবে খুব ছোট থেকে সবাই বলে আমি সুন্দরী। কিন্তু আপনিও তো চোখে পড়ার মতো হ্যান্ডসাম, টল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ এবং যথেষ্ট শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের ছেলে। অবশ্য আপনার মা আর দিদিও যথেষ্ট সুন্দরী। আপনার মতো ছেলে তো যে কোনো সুন্দরী মেয়েরই কাম্য। তাছাড়া আমি কিন্তু আমার বাবা মার কাছে আপনাকে অপছন্দ করার কথা একবারও বলিনি। আপনাদের সামনেও যথেষ্ট কোঅপারেট করেছি, এমনকি আপনার বাবার অনুরোধে দুটো রবীন্দ্রসঙ্গীত গিয়েও শুনিয়েছি। তাহলে আপনি কেন ধরে নিচ্ছেন আপনাকে অপছন্দ করার কথা জানানোর জন্যে আপনাকে ফোনটা করছি? নৈরিত বলল, ম্যাডাম, আমার পরিবারের সবাই যখন আপনার রূপগুণের উচ্ছ্বসিত প্রশংসা করছিল, আমি তখন আপনার সমুদ্রের মতো গভীর চোখ দুটোতে একটা অস্থিরতা, একটা বিষাদের ছায়া দেখেছিলাম। আমার নিশ্চিতভাবে মনে হয়েছিল আপনি অভিনয় করছেন। আপনার অসাধারণ পর্যবেক্ষণ সত্যি সত্যি প্রশংসনীয়। আপনি ঠিকই ধরেছেন। আসলে আমি বেশ কিছুদিন থেকে একটা জটিল মায়াময় সম্পর্কে গভীরভাবে জড়িয়ে পড়েছি। শুনেছি মায়ার আরেক নাম ভালোবাসা, কিন্তু এক্ষেত্রে আমার করণীয় কি তার আগে জানাই, আমাকে বাতিল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পৌলমী বলল, আপনাকে যেটা বলার জন্য ফোন করেছি, এই বিয়েতে দেখছি দুই পরিবারের সমান আগ্রহ। আপনার বাবা ও দিদি তো বললেন শীঘ্রই আমার বাবা মা যেন কলকাতায় আপনাদের বাড়ি যান ও বিয়ের একটা সম্ভাব্য দিন ঠিক করেন। আর আমার বাবা মা তো এত ভালো একটা সম্বন্ধ পেয়ে আনন্দে ডগমগ হয়ে পারলে 7 দিনের মধ্যেই বিয়েটা দিয়ে দেয়। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এই বিয়েটা ভেঙে দিন। নৈরিত বলল, দেখুন, এর আগে 3টে বিয়ের সম্বন্ধ আমি এটা ওটা বলে দেখতেই যাইনি। আসলে বিয়ে ব্যাপারটাই আমার কাছে খুব জটিল ব্যাপার বলে মনে হয়। বলতে পারেন আপনাকেই আমি প্রথম দেখতে গিয়েছিলাম, সেটাও আমার দি ভাইয়ের একরকম ধরে বেঁধে নিয়ে গিয়েছিল বলে। আসলে মুশকিল কি জানেন, আমাদের পরিবারের অলিখিত গার্জেন হলো আমার থেকে মাত্র 2 বছরের বড় দিদি সীমন্তিনী। সে বিয়ের আগে পর্যন্ত আমার ওপর যথেচ্ছভাবে দিদিগিরি ফলিয়েছে। ভেবেছিলাম বিয়ের পরে অন্তত নিষ্কৃতি পাব। আমার বাবা মাও বুড়িয়া, মানে আমার দি ভাইয়ের আদরের ডাক নাম, তার কথায় আমার বাবা মার কাছে বেদবাক্য। আচ্ছা পৌলমী, আপনি তো একজন সাবালিকা শিক্ষিত MA পাস মেয়ে। আপনি তো ইচ্ছা করলে বিয়েটা ভেঙে দিতেই পারেন। ভালোবাসা তো কিছু গভীর, তো অপরাধ কিছু নয়। পৌলমী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে তো আগেই বলেছি সম্পর্কটা একটু জটিল, কিন্তু আপনার মতো সর্বগুণ সম্পন্ন মেয়েকে কি কারণ দেখিয়ে অপছন্দ করার কথা বলবো? ভেবে দেখুন, এটা আমার পক্ষে খুব চাপের হয়ে যাবে না? আমি আপনাকে অন্যভাবে সাহায্য করতে বললে অবশ্যই রাজি আছি। আচ্ছা নৈরিত, আপনাকে
কি আমি মাঝে মাঝে ফোন করতে পারি? আসলে এই সমস্যার বিষয় আপনার সঙ্গে আলোচনা করলে মনে হয় একটা সমাধানের রাস্তা বের করতে পারবো। অবশ্যই করতে পারেন পৌলমী। আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমি খুশিই হব। আমি একটা সাহায্য এখনই করতে পারি। কি সাহায্য? আমি এই তড়িঘড়ি বিয়েটা যে কোনো অজুহাতে 3 মাস পিছিয়ে দিতে পারি। তাহলে আপনি অনেকটা সময় হাতে পাবেন। পৌলমী বলল, অনেক ধন্যবাদ আপনাকে। আগামীকাল এই সময় ফোন করব। পরদিন রাত 11টায় নৈরিতের মোবাইলে রিংটোন বেজে উঠল। নৈরিত ফোনটা রিসিভ করতেই পৌলমী বলল, নৈরিত, আপনাকে বিরক্তি করছি না তো? এ কথা মনে হয় গতকাল হয়ে গেছে। আগে আপনাকে একটা সুখবর দিই। আজ বিকেলে আমি দিভাইয়ের সঙ্গে কথা বলে আপাতত 3 মাস বিয়ের ব্যাপারটা পিছিয়েছি। অবশ্য এটার জন্য আমাকে একটা সন্তুষ্টজনক কৈফিয়ত দিতে হয়েছে। আমি রবীন্দ্রনাথের প্রবন্ধের ওপর পিএইচডি করছি। সেই কারণে আমি 3 মাস ব্যস্ত থাকবো, অজুহাতটা এরকম ছিল। ব্যাপারটা নিশ্চয়ই সত্যি? না, আমার পেপার সাবমিট করা অলরেডি হয়ে গেছে। আপনার জন্য একটু মিথ্যের আশ্রয় নিলাম। আপনার সামান্য উপকারের জন্য এটুকু মিথ্যে বলাই যায়। এবার আপনার কথা বলুন। পৌলমী বলল, মাত্র একটা দিনে আপনাকে কি আর নতুন কথা শোনাবো? আপনার ভালোবাসার সম্পর্কটা ঠিক কী ধরনের জটিল, এটা জানলে আমি হয়তো কিছু পজিটিভ পরামর্শ দিতে পারি। পৌলমী বলল, তার আগে একটা অনুরোধ। আমরা মনের কথা শেয়ার করার জন্য কি পরস্পরকে তুমি সম্বোধন করতে পারি? আমার তো মনের কথা বা ব্যক্তিগত কথা বলে কিছু নেই। সমস্যাটা তো আপনার। এত অল্প আলাপে আপনার ব্যক্তিগত সমস্যার কথা বলবেন কি না সেটা আপনার ভাবনার বিষয়। তার জন্য পরস্পরকে তুমি সম্বোধন করাটাও খুব জরুরি নয়। আপনার সমস্যার সমাধান হয়ে গেলে তো আমার সঙ্গে ফোন করা বা যোগাযোগ রাখার আর দরকার হবে না। ঠিক, কিন্তু আপনার সঙ্গে আমার বিয়েটা নাই বা হলো, বন্ধুত্ব করতে তো ক্ষতি নেই। সেটা আমার বিয়ের পরও থাকতে পারে। অবশ্য আপনার আপত্তি থাকলে কিছু বলার নেই। ছি ছি, আপত্তি কেন হবে? আপনি কি কিছু মাইন্ড করলেন? আমি কিন্তু এত কিছু ভেবে বলিনি। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার বলুন তো, বিয়ে ব্যাপারটা আপনার কাছে এত জটিল মনে হয় কেন? আমার তো বিয়ে ব্যাপারটা বেশ থ্রিলিং মনে হয়। অবশ্য সব মেয়েদের কাছেই স্বনির্ভর হবার সঙ্গে ঘর, সংসার, সন্তান এসবের একটা সুপ্ত ইচ্ছে থাকেই। আপনি কিন্তু আপনার সমস্যার কথা আলোচনা করতে চেয়েছিলেন, সেটা তো আছেই, তবে সেটা তো সময় সাপেক্ষ। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। নৈরিত বলল, আপনি ঠিকই বলেছি। চোখের সামনে দুটো বিবাহিত দম্পতিকে তো দেখছি, এক আমার বাবা মা আর এক দিভাই রঞ্জনদা। বেচারা রঞ্জনদা আগে কি ডাকাবুকো হুল্লোড়বাজ ছেলেই না ছিল। আমি বিয়ের আগে রঞ্জনদার মুখে কত দুঃসাহসিক ট্রেকিংয়ের গল্প শুনে মুগ্ধ হয়ে যেতাম। বিয়ের পরে তার আড্ডা, বন্ধু, ট্রেকিং সব বন্ধ। দিভাইয়ের কাছে এখন সে একটা মিনি বেড়াল। কি অল্প দিনেই না সংসারের পুরো স্টিয়ারিংটা দিভাই নিজের হাতে কবজা করে নিয়েছে। এখন সে রঞ্জনদা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। পুরো ব্যক্তিত্বটা বেচারি রঞ্জনদা আমার দিভাইয়ের পাদপদ্মে সমর্পণ করে বসে আছে। জানেন, আমার বাবা হলো কাঠবাঙাল, মা খাস ঘটি। বাবা বাজারে গেলেই 3-4 রকমের মাছ কিনে আনে, তুলনায় ঠিকঠাক সবজি আনতে প্রায় ভুলেই যায়। এই নিয়ে মার সঙ্গে ধুন্ধুমার ঝগড়া বেঁধে যায়। অবশ্য বাবা কখনো গলা তুলে দিলে ঝগড়াও করে না, কিন্তু মা বলে বাবা নাকি একটা মিচকে শয়তান। তার অন্তর্টিপুনি কথা ভুলে নাকি ঝিল থেকে মরাও উঠে বসে। শুধু কি বাজার আনা নিয়ে ঝগড়া? বাবা শুটকি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। সেই মাছ রান্না করতে গিয়ে দুর্গন্ধে মা বমি টমি করে তো একদিন ভাতই খেতে পারল না। বাবা অপ্রস্তুত মুখ নিয়ে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত সাজিয়ে মার কাছে নিয়ে গেলে মা রাগের চোটে ভাতের থালায় ছুঁড়ে ফেলে আগুন চোখে বলল, ফের যদি শুটকি মাছ বাড়িতে আনতে দেখেছি তাহলে সব ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব বলে রাখছি। মা বাবার ওপর রেগে গিয়ে কত যে দামি কাপ প্লেট ভেঙেছে তার ঠিক নেই। পৌলমী বলল, শুনেছি বাঙালরা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। আপনি ভুল জানেন ম্যাডাম, শুটকি মাছ খেতে অনেকেই ভালোবাসে। দেশে তো বটেই, বিদেশেও এই মাছের খুব কদর। আপনিও নিশ্চয়ই ভালোবাসেন? খুব ভালোবাসি। রান্নার সময় একটু বিদঘুটে গন্ধ বের হয় বটে, কিন্তু রান্নার পর অমৃতের স্বাদ। আপনি বরং বিয়ের পর স্বামী স্ত্রী মিলে এখানে বেড়াতে আসুন, আমি নিজে আপনাদের শুটকি মাছ রান্না করে খাওয়াবো। আচ্ছা, তারপর থেকে আপনার বাবা শুটকি মাছ আনেননি?
আনবে না আবার? এই তো গত পরশু রবিবার বাবা শুটকি মাছ এনে ব্যাঘ্র গর্জনে হুঙ্কার দিয়ে বলল, কই গো শুনছো, আমি আজ 1 কিলো শুটকি মাছ এনেছি, 3 দিন ধরে বেটা মিলেই খাবো। শুনে রাখো, তোমাকে ডিভোর্স দিতে হয় সেও ভি। আচ্ছা, তবু শুটকি মাছ খাওয়া ছাড়তে পারবো না। আমি নিজে লক্ষ্মীকে নিয়ে মাছটা রান্না করব। আজ রান্নাঘরে ত্রিসীমানায় তোমার আসার দরকার নেই। শুনে আপনার মায়ের প্রতিক্রিয়া কি? মা আজ 2 দিন ধরে বাবার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, বাড়িতে এখন অখণ্ড শান্তি। খুব মজার বাড়ি তো আপনাদের। এই জন্যই কি বিয়ে ব্যাপারটা আপনি জটিল বলছিলেন? এরপরেও আপনি বলবেন জটিল নয়? বিয়ে মানেই অশান্তি, ঝগড়াঝাটি, স্বাধীনতা বিসর্জন। এই যে এখন আমি রাত 1টা পর্যন্ত বইয়ে ডুবে থাকি, অনেক অনেক দুর্গম জায়গায় বেড়াতে যেতে ভালোবাসি, কিংবা ছুটির দিনে সারা দিন বিছানায় আয়েশ করে গড়াগড়ি খাই, এসব কি বিয়ের পরে বউ সহ্য করবে? সেও তো আমার বাবা মার মতো নখ দাঁত বের করে ঝগড়া করবে। অবশ্য বিয়ে না করেও আমার রেহাই নেই, তবে আমি একটু বেশি বয়সে বিয়ে করব ঠিক করেছি। আগে স্বাধীনভাবে জীবনটা কিছুদিন উপভোগ করি। নৈরিত একটু থেমে বলল, আচ্ছা, আমরা কি মূল প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি না? পৌলমী বলল, আমার সমস্যাটা যে কত গভীর সেটা কি করে আপনাকে বোঝাবো। তবে বিয়েটা আপনি পিছিয়ে দিয়ে আমার অনেক উপকার করলেন। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করলে প্লিজ আপনি বিরক্ত হবেন না। একদমই হব না। পরদিন থেকে আপনার কথা মতো আমরা পরস্পরকে তুমিই বলবো। বেশ কিছুদিন থেকেই পৌলমীর ফোনে এটা সেটা গল্প করতে করতেই কখন যেন 40 মিনিট থেকে 1 ঘন্টা কেটেছে, তো দুজনের খেয়ালই থাকতো না। সেদিন পৌলমীর ফোনটা আসতেই নৈরিত বলল, ম্যাডাম বলছি, এই যে দিনের পর দিন ফোন করতে করতে এটা যে আমাদের একটা অভ্যেসে পরিণত হচ্ছে সেটা খেয়াল করছো? দেখতে দেখতে কিন্তু প্রায় 2 মাস কেটে গেল। এর মধ্যে তুমি আমার আর আমার পরিবারের নারী নক্ষত্র, এমনকি আমার হাড়ির খবর জেনে নিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার প্রেমে জটিল রসায়ন কত দূর এগোলো সেটা বলনি। অথচ এই ফোনটা তোমার একটা সমস্যার সমাধান করার জন্য আমার সাহায্য চেয়ে তুমি শুরু করেছিলে। পৌলমী বলল, বারে, বন্ধুত্বটা বুঝিয়ে কিছু নয়। তাছাড়া আমার হাড়ির খবর তো তোমার সবটাই জানা। বিয়ের জন্য আমাকে দেখতে এসে বাবা তো সবটাই তোমাদের বলেছিল। আমার একমাত্র 7 বছরের বড় দাদা আমেরিকার ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত, সেটাও বলেছে। তবে দাদার ওদেশের মিম সাহেবকে বিয়ে করে স্থায়ীভাবে থেকে যাওয়াতে বাবা আমার মনে একটা গভীর অভিমান ও দুঃখও আছে। আর সে কারণেই আমার ব্যাপারটা বাবা মাকে এখনো বলে উঠতে পারিনি। আমি জানি এ খবরটা জানালে বাবা মা ভীষণই কষ্ট পাবে, হয়তো ভবিষ্যতে আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। আমি আমার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসি। তাদের কনভিন্স করে যদি এই ব্যাপারটা তারা এটা মেনে নেয়, আমি সেই চেষ্টাই করব। নৈরিত বলল, আমি বুঝতে পারছি না তারা তোমার ভালোবাসা মেনে নেবেন নাই বা কেন। তুমি নিশ্চয়ই কোনো বেকার ছেলেকে বা লক্কা পায়রা ছেলেকে ভালোবাসোনি। তুমি আমাকে বন্ধু বলে যদি সত্যি ভাবতে, তাহলে তোমার এই সম্পর্কের কথা সবটাই খুলে বলতে। আজ পর্যন্ত তুমি অনেক গল্প করেছো, কিন্তু এই সম্পর্কের ব্যাপারটা সযত্নে এড়িয়ে গেছো। আমি শুধু একটা কথাই বলবো, তোমার হাতে মাত্র 1 মাস সময় আছে। এই নেগোসিয়েশন বিয়েতে আশীর্বাদ ও বিয়ের দিন ঠিক করার মতো একটা অনুষ্ঠানও আছে। এর মধ্যে 2 বার আমার দিভাই বিয়ের শপিং করার কথা বলে আমাকে তাগাদা দিয়েছে। আশা করব তুমি সিদ্ধান্তে নিতে দেরি করবে না। পৌলমী বলল, আসলে আমি নিজেই কিছুটা কনফিউজড। যার সঙ্গে আমি আমার জীবনটা শুরু করব সে আমার চেয়ে 14 বছরের বড়। পৌলমী ভালোবাসার কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। এর থেকেও বেশি বয়সের ব্যবধানে বহু সেলিব্রিটি ভালোবেসে বিয়ে করেছে এবং সুখী হয়েছে। শুনেছি আমার দাদুর সঙ্গে ঠাকুমার বয়সের ব্যবধান ছিল 20 বছর। তারা কিন্তু অসম্ভব সুখে সংসার করেছেন। বর্তমানে যদিও এটা আর হয় না বললেই চলে। ভদ্রলোক নিশ্চয়ই প্রতিষ্ঠিত। উনি স্টেট ব্যাংকের ম্যানেজার। সে খুব ভোলা ভালা ভালো মানুষ টাইপের একটা মানুষ, আমার উপর অনেকটা নির্ভরশীল। আচ্ছা, ওনার সঙ্গে তোমার নিয়মিত যোগাযোগ আছে? আমার সঙ্গে তার প্রতিদিনের যোগাযোগ তো আছেই, এমনকি আমার বাবা মার সঙ্গেও আছে। আমাদের বাড়ি 2টো বাড়ির পরেই ওদের বাড়ি। মুশকিলটা তো ওখানেই। আমার বাবা মা কখনো স্বপ্নে কল্পনাও করতে পারে না এমন একজনকে আমি বিয়ের সিদ্ধান্ত নিতে পারি। নৈরিত বলল, আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ভালোবাসা কি অনেক দিনের? ভালোবাসা কি জানি, ওই যে বলেছিলাম বড় মায়াতে জড়িয়ে গেছি। জানো, আমি ঠাকুরের কাছে দিন রাত
প্রার্থনা করছি যেন আমার জীবনে একটা মিরাক্কেল ঘটে যায়। এত টেনশন করো না পৌলমী, আমি বলছি এই সম্পর্ক নিশ্চয়ই তোমার বাবা মা মেনে নেবেন। তুমি চাইলে আমি নিজে তোমার বাবা মার সঙ্গে এ ব্যাপারে কথা বলতেও পারি। আসলে তোমার সমস্যাটার সমাধান হলে আমি অন্তত বছর খানেকের জন্য বিয়ের হাত থেকে নিষ্কৃতি পাই। আচ্ছা নৈরিত, তুমি বিয়ে করবে না বলে নিশ্চয়ই ধনুক ভাঙা পণ করনি। সেটা কি করে বলি, আসলে আমিও আমার বাবা মা দিভাই আর রঞ্জনদাকে বড্ড ভালোবাসি। ওরা কি আমাকে আর অনন্তকাল স্বাধীনভাবে থাকতে দেবে? তবে ঠিক করেছি এবার আমি কোনো চাকরি করা মেয়েকে বিয়ে করব। কেন বলো তো, চাকরি না করলে কি মেয়েরা পুরুষের অযোগ্য হয়? অবশ্যই নয়। আমার মাও ফিলোসফিতে এমএ, আমার দিভাই তো ইংরেজি নিয়ে এমএ পাশ করে চেষ্টা করেও চাকরি পায়নি। তবে এখনও হাল ছাড়েনি, চেষ্টা জারি আছে। আপাতত একটা বুটিকের দোকান খুলেছে, সেটা অবশ্য টিমটিম করে টিকে আছে। চেনা পরিচিত বন্ধুদের মধ্যে আমার মাকে জোর করে শাড়ি গুছিয়ে দেয়। আমার মাও এ ব্যাপারে খুব সাহায্য করে। আমার বিয়ে ঠিক হলে দিভাই তার বুটিকের অর্ধেক শাড়ি নির্ঘাত আমার বউয়ের জন্যই গুছিয়ে দেবে। আসলে চাকরি করা মেয়ে হলে ঝগড়াঝাটি করার বিশেষ সময় পাবে না, এটা আমার কাছে বিরাট একটা প্লাস পয়েন্ট। পৌলমী, আমি জানি তুমি খুব টেনশনে আছো, তুমি আমাকে প্লিজ তোমার বাবা মাকে এই ব্যাপারটা নিয়ে বলতে দাও। আচ্ছা, দরকার হলে তোমাকেই অবশ্যই ডাকবো। আজ ছাড়ছি। নৈরিত পরপর 6 দিন পৌলমীর ফোনের জন্য প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে হতাশ হলো। আশ্চর্য ভাবল, তবে কি এই সম্পর্কের জেরে বাড়িতে কোনো অশান্তি হলো? ফোনটা পৌলমী প্রায় নিয়মিত একই সময় করে, রাত 11:20 থেকে 11:30টার মধ্যে। কখনো এক আধ দিন অসুবিধা থাকলে সেটা জানিয়ে দেয়, নাকি বাবা মার মত পেয়ে গেছে আর কাজ হাসিল করে এভাবে ফোন করা বন্ধ করে দিল? না, জগৎটাই স্বার্থপর। আচ্ছা, ফোন না পেয়ে সেই বা অকারণ এত দুশ্চিন্তা করছে কেন? বরং ভার লাঘব হয়ে যাওয়ার জন্য তার তো স্বস্তি পাওয়াটাই কাম্য ছিল। সে আজ পর্যন্ত নিজে কখনো পৌলমীকে আগ বাড়িয়ে ফোন করেনি। পৌলমী প্রথম দিনই তাকে বলেছিল সে বেশ কিছুদিন থেকে একটা জটিল সম্পর্কে জড়িয়ে গেছে। এটা জেনেও কেন যে তার মনটা একটা অকারণ শূন্যতায় ভরে উঠল কে জানে। কিন্তু এই খবরটা তো তার বাবা মাকে জানানোটা উচিত ছিল। এই তো গতকাল বাবা মাও তার বিয়ের ব্যাপারে আলোচনা করছিল। ফাল্গুন মাসের মাঝামাঝি না শেষের বিয়ের দিনটা ঠিক হবে এই নিয়ে তুমুল বাকবিতণ্ডা চলছিল। আজকাল বাবা মা সহজভাবে কোনো আলোচনা বা গল্পই করতে পারে না। কিছুক্ষণ কথা বলার প্রবল মতবিরোধ শুরু হয়ে যায়। তখন হয় তাকে, না হয় দিদিভাইকে মধ্যস্থতা করে থামাতে হয়। নৈরিত তারপরেও ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা গল্পের বই নিয়ে পড়ায় মনোনিবেশ করলো। আগে বইয়ে একবার ডুবে গেলে তার বাহ্যজ্ঞান লুপ্ত হতো। আজ কি যে হচ্ছে তার, দূর, বইটা পড়তেও একদম ভালো লাগছে না। একবার ফোন করে পৌলমীকে অভিনন্দন জানালে কেমন হয়? না, ব্যাপারটা বড্ড বোকা বোকা হয়ে যাবে। যাকগে, এত কিছু ভাবার তো তার কথা নয়, বরং ঘুমিয়ে পড়া যাক। একটু বেলার দিকে দিভাইয়ের ধাক্কাতে তার ঘুম ভেঙে গেল। দিভাই বলছে, এই ছোটু, এত বেলা অবধি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিস যে? কটা বাজে খেয়াল আছে? পাশ বালিশটা জড়িয়ে ধরে নৈরিত বলল, বিরক্ত করিস না দিভাই, আজ আমার অফ ডে। তোর এই আয়েশ করার দিন কিন্তু শেষ ছোটু। তোর গলায় বকলস পড়ার দিন আগত ভাই। বর্ধমান থেকে পৌলমীর বাবা মা এইমাত্র ফোন করেছিল, ওরা সামনের সপ্তাহে তোকে আশীর্বাদ করতে আসছে। নৈরিত চমকে উঠে বলল, পৌলমী জানে? আরে পৌলমীও তো আসছে। এই প্ল্যানটা আমি বাবাকে দিলাম। ওরা আগের দিন কলকাতায় পৌলমীর মাসির বাড়ি চলে আসবে। এই বাড়িতেই তোর আর পৌলমীর আশীর্বাদটা একসঙ্গেই হয়ে যাবে। বিয়ের আগে মেয়েটা কোথায় থাকবে সেটা নিজে চোখে একবার দেখবে না? প্ল্যানটা শুনে তোর আনন্দ হচ্ছে না? আশীর্বাদের পর দিব্যি নিরালায় একটু প্রেম করার কেমন সুযোগ করে দিলাম বল? হ্যাঁ রে হাদারাম, তোর সঙ্গে পৌলমীর ফোনে এ ব্যাপারে কথা হয়নি? জানিস ভাই, আমিও 3 দিন মেয়েটার সঙ্গে ফোনে কথা বলেছি। কি মিষ্টি গলাটা রে। আমি ওকে বলেছি, আশীর্বাদের পর বিয়ের জন্য 1 মাস সময় হাতে পাবি, তখন গোটা কলকাতা চষে বেরিয়ে চুটিয়ে প্রেম করিস। শোন ভাই, আমি আজ থাকবো বলেই এসেছি। বিকেলে তুই, আমি, মা একটু শপিংয়ে যাব। গয়না টয়নাগুলো এবার তো আস্তে আস্তে কিনতে হবে। নৈরিত বিষম খেতে খেতে বলল, পৌলমী সবটা জানে বলছিস? আরে তুই কি মান্ধাত্তার চোখে পড়ে আছিস?
সে কিছু জানবে না? কেন ন্যাকামি করছিস ছোটু? দিব্যি তো ফোনে ফোনে প্রেমালাপ করছিস। শোন দি ভাই, আজ শপিংয়ের ঝামেলা করিস না। তোর আজ বুটিকের দোকান নেই? ও, আমি রঞ্জনকে ফোন করে বলে এসেছি, সে আজ দোকানটা ম্যানেজ করবে। ওরও আজ ব্যাংকের অফ ডে। রঞ্জনদাকে তুই বুটিকের দোকানেও বসাস। সত্যি দি ভাই, তুই রঞ্জনদাকে একটা আস্ত ভেড়া বানিয়ে ছেড়েছিস। চিন্তা করিস না, তুইও বিয়ের পর একটা ছাগল বনে যাবি। বউকে ভালোবেসে ছাগল হওয়া এমন কিছু অগৌরবের নয়। বেশ মানলাম, কিন্তু প্লিজ দি ভাই, আজ শপিংটা বন্ধ রাখ। বরং আশীর্বাদের পর তুই পৌলমীকে নিয়ে তোর বুটিকে নিয়ে যাস। তুই তো মুখ খুইয়েই আছিস তোর দোকানের ওই রদ্দি মালগুলো বিয়েতে গছাবি বলে। ও বরং শাড়ি টাড়িগুলো তোর দোকান থেকেই পছন্দ করে রাখবে। সত্যি বলছিস? আইডিয়াটা মন্দ নয়। তাহলে আজ আমি টিফিন খেয়ে বরং ফিরেই যাই। একেবারে আশীর্বাদের দিন আমরা আসব। নৈরিত সারাটা দিন অন্যমনস্ক হয়ে কাটালো। এটা কি শুনলো? ওরা আশীর্বাদ করতে আসছে? না, আজ রাতেই তাকে একটা হেস্তনেস্ত করতেই হবে। দরকার হলে দি ভাইকে সবটা বলে দেবে। পৌলমী কথার খেলাপি করলে তার দায় সে কিছুতেই নিতে পারবে না। এতদিন পর্যন্ত পৌলমীর ওপর তার সহানুভূতি ছিল। অকুণ্ঠভাবে তার বন্ধুত্ব স্বীকার করে নিয়ে তাকে আন্তরিকভাবে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু এটা সে কি করলো? নৈরিত রাতে ফোনটা করব ভেবেও একটু অপেক্ষাই করলো। নির্ধারিত সময় ফোনটা পৌলমীর কাছ থেকেই এলো। ফোনটা রিসিভ করেই নৈরিত বলল, তুমি এটা কি করলে পৌলমী? তোমার বাবা মার চাপে বিয়েটা করতে তুমি রাজি হলেও আমি যে রাজি হব এটা ভাবলে কি করে? আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করতেই চেয়েছিলাম। পৌলমী একটু বিষণ্ণ গলায় বলল, তুমি টেনশন করো না নৈরিত, আশীর্বাদের এখনও 10 দিন দেরি আছে। দায় যখন আমার, তখন এই বিয়ে ভাঙার দায়িত্বও আমার। তুমি সাহায্য করতে চেয়েছিলে বলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমাকে একটা সুখবর দিই, আমার জীবনে একটা প্রত্যাশিত মিরাক্কেল ঘটেই গেছে। সেই কারণেই তোমাকে ফোন করতে কটা দিন দেরি হলো। নৈরিত বলল, তবে কি তুমি লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছো? এরপরের ঝড়টা তুমি কি একাই ফেস করবে? আমাকে ডাকলে আমি কিন্তু তোমার পাশে দাঁড়াতে এখনও প্রস্তুত। না নৈরিত, তারা দরকারটাই হবে না। ওটা একাই আমি সলভ করতে পারবো। তবে ঝড় তো একটা উঠবেই। এই বিয়েটা নিয়ে বাবা মা অনেক কিছু ভেবে রেখেছিল। আমার একমাত্র দাদা এই বিয়েতে 1 মাসের ছুটি নিয়ে টিকিট কনফার্ম করেছে। এই বিয়েটা উপলক্ষ করে আমার মা বাবার দাদার প্রতি মান অভিমানটাও ঠিক হয়ে যেত। নৈরিত বলল, ভেবো না পৌলমী, তোমার দাদা বৌদি তো সত্যি সত্যি তোমার বিয়ে উপলক্ষে আসছেন। তারাই বরং বাবা মাকে বুঝিয়ে নির্দিষ্ট দিনে ধুমধাম করে তোমার সামাজিক বিয়ের অনুষ্ঠানটা করবেন। কিন্তু তোমার জীবনে মিরাকেলটা কিভাবে ঘটলো সেটা বন্ধু হিসাবে আমাকে বলা যায় না? পৌলমী বলল, সেটা শুনে তোমার বা আমার কারোরই লাভ নেই। বিয়েটা তো তোমার সঙ্গে আমার হচ্ছে না। আমি ঈশ্বরের কাছে এই মিরাকেল ঘটানোর জন্য দিনরাত প্রার্থনা করেছিলাম। তুমি কিন্তু আমার সঙ্গে বন্ধুত্বের প্রপোজালটাই দিয়েছিলে। আর আশা করি এতদিনে আমি নিশ্চয়ই তোমার একজন বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পেরেছি। আমার একান্ত ব্যক্তিগত কথা এতদিন ধরে আমি তোমার সঙ্গেই শেয়ার করেছি। এখন তোমার কাজ ফুরিয়ে যাওয়ার পর কিছু বলতে না চাইলে তুমি বলো না। পৌলমী বলল, প্লিজ রাগ করো না নৈরিত, সেটা একটা লম্বা কাহিনী। এটা শুনলে তোমার মনে হতে পারে আমি নিজের সপক্ষে কৈফিয়ত দিচ্ছি। এতদিনে তুমি বোধহয় আমাকে চিনতে একটু ভুল করেছো। তোমার আপত্তি না থাকলে আমি শুনতে চাই। পৌলমী বলল, তাহলে প্রথমে বিনিতা মানে আমার বিনি দিদির কথা বলতে হয়। বিনি দিদি আমার রক্তের সম্পর্কে দিদি নয়, সে আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। আমার বাবা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। একই কোম্পানিতে বাবা আর বিনি দিদির বাবা চাকরি করত। বাবার বন্ধু নিম্নবর্ণে বিয়ে করার অপরাধে বাড়ির সঙ্গে সম্পর্ক ছিল না। বিয়ের 10 বছর পর হঠাৎ বিনি দিদির মা মারা যায়। তার 2 বছর পরে দুরারোগ্য ক্যান্সারে তার বাবারও মৃত্যু হয়। মৃত্যুশয্যায় কাকু তার সঞ্চয়ের টাকা পয়সা দিয়ে মেয়ের দায়িত্ব আমার বাবাকে নিতেই অনুরোধ করে। বিনি দিদি যখন আমাদের বাড়িতে আসে তখন আমার বয়স 4 বছর, বিনি দিদির 11 বছর। আমি বহুদিন পর্যন্ত জানতাম না বিনি দিদি আমার নিজের দিদি নয়। আমি সব সময় বিনি দিদির সঙ্গে ছায়ার মতো থেকে বড় হয়েছি। আমার যত আবদার ছিল বিনি দিদির ওপর। বিনি দিদি MA পাশ করার পর বাবার পরিচিত আমাদের প্রতিবেশী অরূপদার সঙ্গে বিনি দিদির বিয়ে দেয়।
তার বিধবা একটা বৃদ্ধা পিসিমা ছাড়া সংসারে কেউ ছিল না। বিয়ের পর বিনি দিদির বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল। পড়াশোনার বাইরে দিনের বেশিরভাগ সময়টাই আমি বিনি দিদির বাড়িতেই কাটাতাম। আমার এ পর্যন্ত দেখা মানুষদের মধ্যে অরূপদা অন্যতম একটা ভালো মানুষ ছিল। বিয়ের দীর্ঘদিন পর অনেক ডাক্তার দেখিয়ে চিকিৎসার পর তাদের একটা ফুটফুটে মেয়ে হয়। মেয়ের জন্মের পর থেকেই বিনি দিদির শরীর অসুস্থ হয়। শরীরে এটা সেটা রোগ লেগেই থাকতো, কখনো একটু ভালো থাকতো, কখনো শয্যাশায়ী হয়ে পড়তো। ওদের মেয়ে তিতলিকে একরকম আমি মানুষ করেছি। এখন ওর বয়স 3 বছর। আস্তে আস্তে বিনি দিদির সংসারে আমি আরও জড়িয়ে পড়ি। অরূপদা অত্যন্ত আত্মভোলা টাইপের মানুষ। বিয়ের পর থেকে পুরোপুরি বিনি দিদির ওপর নির্ভরশীল। বিনি দিদি তার ছোট্ট একতলা বাড়িটা ছবির মতো সাজিয়ে রাখত। তার শিশুর মতো সরল সাদাসিধে স্বামীকে হাতের কাছে সব জিনিস গুছিয়ে না দিলে সে অফিস যাওয়ার সময় প্রায় কখনো ফোন, কখনো টিফিন নিয়ে যেতেই ভুলে যেত। সব কিছু মিলে ওদের ছিল পারফেক্ট সুখী একটা দাম্পত্য জীবন। বিনি দিদি অসুস্থ হলে আমি কখন যেন ওদের ওই সংসারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলাম। আমি তখন বিনি দিদির ভূমিকা পালন করে অরূপদার সব কাজের সঙ্গে তিতলির দেখাশোনা, সংসারের খুঁটিনাটি কাজের সঙ্গে জড়িয়ে গেলাম। নৈরিত, তুমি কি বোর হচ্ছ? না, তবে কিছুটা অনুমান করছি। তারপর বলো। মাস 6 আগে বিনি দিদির একবার পেটে অসহ্য যন্ত্রণা হয়। এখানকার ডাক্তার আলসার হয়েছে বলে চিকিৎসা শুরু করে। ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার যন্ত্রণা শুরু হয়। অরূপদা এরপর আর রিস্ক না নিয়ে বাবা মায়ের পরামর্শ মতো কলকাতা যায়। ওখানে ডাক্তারবাবু বললেন সাসপেক্ট করছি ক্যান্সার, ওনাকে একজন অঙ্কোলজিস্টের কাছে রেফার করছি। এটা শুনেই অরূপদা সিদ্ধান্ত নেয় বিনি দিদিকে বোম্বেতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। বাড়ি ফিরে এসে অরূপদা বোম্বেতে যোগাযোগ করে। তার আগে বিনি দিদি যখনই অসুস্থ থাকতো তখন আমাকে বলতো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না পুলু, আমার কিছু হয়ে গেলে তুই এই সংসার, তোর অরূপদার তিতলির ভার নিবি তো পুলু? আমি হেসে বলতাম, তোমার ওই বিশ্বকুড়ে বরের দায়িত্ব নিতে আমার বই গেছে, আমি বরং তিতলিকে ট্যাকে গুজে শ্বশুরবাড়ি নিয়ে যাব। বাড়ি ফিরে এসে বিনি দিদি একবার ভেঙে পড়ল। সেই সময় কাঁদতে কাঁদতে আমার হাত দুটো ধরে বলল, বোন, আমি অরূপ আর তিতলিকে কারো হাতে ছেড়ে দিয়ে মরেও শান্তি পাবো না। আমি জানি রে, ক্যান্সার হলে কেউ বাঁচে না। আমি বাবাকে চোখের সামনে ক্যান্সারে মরতে দেখেছি। তুই প্রমিস কর পুলু, আমি চলে গেলে এই সংসারের দায়িত্ব তুই নিবি। জানো নৈরিত, আমি সেই সময় বিনি দিদিকে কথা দিয়েছিলাম। আমারও মনে হয়েছিল ক্যান্সার হলে কেউ বাঁচে না। আসলে আমি বিনি দিদিকে ভালোবেসে, তার সংসারকে ভালোবেসে সত্যিই আমি মায়াতে জড়িয়েছিলাম। মিথ্যে বলবো না, একবার মনে মনে অরূপদাকে স্বামীর আসনে বসিয়েও দেখছিলামও। মনে হয়েছিল সত্যি যদি বিনি দিদির কিছু হয়ে যায় তাহলে কি করা উচিত আমার। তারপরেই তোমার সঙ্গে আমার বিয়ের যোগাযোগ। নৈরিত বলল, তোমার অরূপদার প্রতি এই ফিলিংসটা কি ভালোবাসা নয়? না নৈরিত, এটা ভালোবাসা নয়, শ্রদ্ধা, সম্মান, মায়া, এক ধরনের ভালোবাসা। কিন্তু ঠিক প্রেমিক প্রেমিকার প্রেম বলা যায় না। হয়তো কিছুটা ত্যাগ করেই মানুষটার সঙ্গে একটা জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এটা তো আমি কখনো অন্তর থেকে চাইনি। আর তাই তো দিনরাত ঠাকুরের কাছে একটা প্রার্থনাই করতাম। আর সেই মিরাক্কেলটা ঘটেই গেল। অরূপদা তিতলিকে আমাদের কাছে রেখে 2 মাসের ছুটি নিয়ে বোম্বে চলে গেল। ওখানে বিনি দিদির চিকিৎসা চলছিল। 10টা কেমো হয়েছে, ডাক্তারবাবুরা বলেছেন ক্যান্সারের ফার্স্ট স্টেজ, কোথাও স্প্রেড করেনি, এখনই 90% কিওর। ডেঞ্জার পিরিয়ড কেটে গেছে, ওরা 6 দিন আগে ফিরে এসেছে। বিনি দিদিকে এখন উজ্জ্বল প্রাণবন্ত লাগছে। 6 মাস পর আবার চেক আপে যেতে হবে। নৈরিত বলল, আচ্ছা পৌলমী, এই টানা 6 দিন আমাকে ফোন না করে তোমার কোনো ফিলিংস হয়নি? আমি কিন্তু তোমাকে খুব মিস করেছি। তোমার ভালোবাসার জটিল সম্পর্কের গল্প শুনে মাঝে মাঝে ওই অচেনা প্রতিদ্বন্দ্বীকে আমার ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিতে ইচ্ছে করতো। কেন বলো তো? আচ্ছা, এটার নাম জেলাসি না প্রেম? তোমার কথা কি সত্যি ফুরিয়ে গেল? কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আজ মনে হয় তোমার বলার বা ব্যঙ্গ করার দিন। সত্যি বলছি, তুমি আমার ধারণাটাই আমূল পাল্টে দিলে। তুমি আমার কাছে একটা দৃষ্টান্ত। তোমার গোটা মনটাই ভালোবাসা আর মায়াতেই পরিপূর্ণ। আমি তোমাকেই বিয়ে করতে চাই। তুমি কি আজও আমাকে বাতিল করবে? তবে আমাকে বিয়ে করার পর ভবিষ্যতে আর কোনো জটিল সম্পর্কে জড়িয়ে যাওয়া কিন্তু আমি বরদাস্ত করব না। শুনে রাখো, বাঙালরা শুধু শুটকি মাছ খেতেই ভালোবাসে না, বাঙালরা কিন্তু স্বভাবে গোয়ারও হয়।
তাহলে আশীর্বাদ কি ওই দিনেই হবে? বাড়িতে ঝড় তোলার আর দরকার নেই বলছো? আরও একটা কথা, এতদিন আমি তোমার ফোনের প্রত্যাশায় চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম। পরপর 6 দিন ফোন না পেয়ে মনের ভিতর যে শূন্যতা অনুভব করেছিলাম, তখনই বুঝেছিলাম তোমার বিয়ে হয়ে গেলে তোমাকে ভুলতে আমার সময় লাগবে। বিয়ের প্রতি মনে আরও অনীহা তৈরি হবে। তাই আশীর্বাদের আগে আমি সশরীরে তোমার সঙ্গে কথা বলতে চাই, আর আশীর্বাদের পরে বিয়ের আগে পর্যন্ত ছুটিয়ে প্রেম করতে চাই। বলো রাজি? রাজি রাজি রাজি। বিয়েটা অরূপদার সঙ্গে দৈবক্রমে হয়ে গেলে তোমাকে হয়তো সারা জীবন আমি ভুলতেই পারতাম না। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমার কথা সকর্ণেই শুনেছেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়।